This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বর্ধমান আদালত চত্বরে দুষ্কৃতী দৌরাত্ম আর গজলডোবায় সেখানে তো সরকারি জমি লুটের একটা প্রতিযোগিতা চলছে। সবুজ ধ্বংস করে দেদার কংক্রিটের নির্মাণ তৈরি করা হয়েছে। গজলডোবায় হাতি করিডর, মানে যেখান দিয়ে হাতি চলাচল করার কথা আর কি, সেখানে তৈরি হচ্ছে রিসর্ট, সেখানে তৈরি হচ্ছে রেস্তোরাঁ। বাদ যায়নি পক্ষী নিবাস লাগোয়া জমিও। বাস্তুতন্ত্রের তোয়াক্কা না করেই এমন নির্মাণ হয়েছে, প্রশ্ন তুলছেন পরিবেশ প্রেমীরা। আর নাম জড়িয়েছে একের পর এক শাসক নেতা কিংবা নেতার ঘনিষ্ঠদের। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর অভিযানে নেমেছে প্রশাসন, কিন্তু এখানেও তো প্রশ্ন উঠছে, বুলডোজার আমরা দেখছি ওই গরিবের দোকান ভেঙে দিচ্ছে, নেতার রিসর্ট শিলিগুড়িতে না, সেরকম বুলডোজার এখনো পর্যন্ত চোখে পড়েনি। কথায় বলে মরা হাতি লাখ টাকা, বহুল প্রচলিত এই প্রবাদ বাক্য একটু অদল বদল করে কেউ কেউ কটাক্ষ করে বলছেন মরা হাতি তো নয়, তৃণমূল জমানায় হাতির করিডর লাগোয়া জমি বেহাত হচ্ছে লাখ লাখ টাকায়। বিপন্ন বাস্তুতন্ত্র। শিলিগুড়ির অদূরে প্রাকৃতিক সম্পদে ভরপুর গজলডোবার এখনকার চেহারাটা দেখলেই তা স্পষ্ট হয়ে যায়। গোটা গজলডোবা জুড়ে রয়েছে হাতিদের করিডর, রয়েছে পক্ষী নিবাস। স্বয়ং মুখ্যমন্ত্রী তার নাম দিয়েছিলেন পাখি বিতান। এই যত্রতত্র বেআইনি নির্মাণে বাধাপ্রাপ্ত হচ্ছে হাতি চলাচলের পথ। গোটা এলাকায় বিপন্ন পক্ষীকুল, সব মিলিয়ে মানুষের সঙ্গে কিন্তু প্রতিনিয়ত সংঘাত বাড়ছে বন্যপ্রাণের সৌজন্যে। গোটা এলাকা জুড়ে যত্রতত্র বেআইনি নির্মাণ। হাতির চলাচলের পথ বা করিডোর হিসেবে এই জায়গাগুলো চিহ্নিত ছিল, স্বাভাবিকভাবে সেটা তো ইতিমধ্যেই ভীষণভাবে বিঘ্নিত হয়ে গেছে। গজলডোবার চরিত্র পাল্টে যাওয়া মানে যে পাখি বিতান প্রায় 4 বছর হতে চললো, মুখ্যমন্ত্রী সেটার উদ্বোধনও করেছেন পাখি বিতান হিসেবে, তো এটাও কিন্তু বিরাটভাবে ক্ষতিগ্রস্ত। গজলডোবার একটা অংশ জুড়ে রয়েছে হাতি চলাচলের করিডর, পরিযায়ী পাখিদের বিচরণ ভূমি। এখানেই মুখ্যমন্ত্রী নামাঙ্কিত পাখি বিতান পক্ষী নিবাস। কিন্তু এই এলাকাতেই জমি হাঙরদের দাপটের অভিযোগ। নিয়ম ভেঙে জঙ্গলের জমিতেই গজিয়ে উঠেছে একের পর এক রিসর্ট আর রেস্তোরাঁ। দীঘার এখানে শঙ্করপুরে এরকমই কিন্তু প্রচুর বেআইনি হোটেল, বেআইনি রিসোর্ট হয়েছে সমুদ্রের পাড়ে। তো গজলডোবা তো সেরকম হয়ে যাচ্ছে, এবং সেটার সাথে পুরোপুরি শাসক দলের অনেক নেতারা তার সঙ্গে যুক্ত আছে। কাগজে প্রতিদিন দেখছি, সবাই আমরা জানি, এবং প্রচুর তারা পয়সাও রোজগার করছে। প্রথমে দেখাতো যে আমি একটা মাছের ভেরি করলাম, তারপরে কেউ কেউ দেখাতো একটা খামার বাড়ি করলাম, কিন্তু এগুলো কিচ্ছু না। এগুলো সম্পূর্ণভাবে কমার্শিয়াল, বাণিজ্যিকভাবে ব্যবহার করার জন্যে এক একটা করে প্রজেক্ট এরা হাতে নিচ্ছে। বাম আমলেই শুরু হয়েছিল জমির কারবার, কিন্তু তখন পর্যটন মানচিত্রে জায়গা পায়নি গজলডোবা। তৃণমূল জমানায় পর্যটন কেন্দ্র শুরু হতেই জমির কারবারিরা ভিড় বাড়ান গজলডোবায়। সে সময় পরপর 2 বার ডাবগ্রাম ফুলবাড়ি থেকে নির্বাচিত হয়ে জেলার মন্ত্রী হন গৌতম দেব। এলাকায় যত্রতত্র গড়ে ওঠে ফুর্তির রিসর্ট। না, আমি কোনো কথা, যেটা বলা হচ্ছে যে আপনি যখন জেলায় মন্ত্রী ছিলেন ওই সময় একদল যারা অভিযুক্ত রমরমাটা ওই সময়, এটা মানে এটা আমি তোমাদের কাছে আমি কিছুই বলবো না। রাস্তা ওখানে ব্রিজ হয়েছে, সেই ব্রিজ তৈরি হয়েছে, প্রজেক্ট এরিয়ার ভিতরে কোনো প্রবলেম ছিল না। বাকি প্রচুর জমি ল্যান্ড ডিপার্টমেন্টের ল্যান্ড, তার সাথে তৃণমূল নেতাদের একাংশ যে জমি দখলের মতন অনৈতিক কাজে জড়িয়ে পড়ছেন, সম্প্রতি মুখ্যমন্ত্রীর বক্তব্যেই তা উঠে আসে। ওখানে একটা ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে, তারা গভর্নমেন্টের সব জমি কাওয়াখালী থেকে শুরু করে বিক্রি করে দিচ্ছে। এটা নিয়ে আমি অলরেডি তদন্তের নির্দেশ দিয়েছি। এক্ষেত্রে পুলিশও লোকাল ইনভলভ আছে, ল্যান্ড ডিপার্টমেন্টও ইনভলভ আছে। ডাবগ্রাম ফুলবাড়ি গৌতম দেব, তুমি এসছো, ইউ ক্যানট ডিনাই ইউর রেসপন্সিবিলিটি অলসো। রাজ্যের প্রশাসনিক প্রধানের বার্তার পরই গজলডোবা দখলমুক্ত করতে পদক্ষেপ শুরু হয়েছে। শিলিগুড়ি দাপুটের তৃণমূল কাউন্সিলর রঞ্জন শীল শর্মার হাতে থাকা একটি জমিও সম্প্রতি পুনরুদ্ধার করেছে প্রশাসন। কিন্তু অভিযোগ, ওই এলাকায় শাসক দলের বেশ কিছু নেতা হয় খাস জমি দখল করে রেখেছেন, না হয় রিসর্ট বানিয়ে ফেলেছেন। সেই সমস্ত জায়গা পুনরুদ্ধার কবে হবে? এতদিন কেন টনক নড়েনি? প্রশ্ন তুলছেন বিরোধীরা।
শুধু ইকোসিস্টেম বদলে যাচ্ছে না, পরিবেশ বদলে যাচ্ছে না। দেখবেন হাতির করিডোরের কারণে প্রচুর হাতির মৃত্যু হচ্ছে ওখানে, পরপর হাতি লোকালয়ে চলে যাচ্ছে, তার জন্য মানুষের মৃত্যু হচ্ছে। পুরো সিস্টেমটা কোলাপস করে গেছে। এবং এই সিস্টেম কোলাপস করার পেছনে মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে দুর্নীতি। অর্থাৎ যেমন ভাবে মানে বিক্রি করার মতন কিছু না থাকলে পরিবেশকে বিক্রি করে দাও। পর্যটকদের যাতে অসুবিধা না হয়, বিভিন্ন পশু পাখিদের যেমন হাতি বা বিভিন্ন জীবজন্তু তাদেরও যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য আপনারা নিশ্চয়ই দেখেছেন কয়েকদিন আগে একটা হাতি মেরে ফেলছে, বাচ্চা হাতি নিশ্চয়ই দেখেছেন হয়তো, চলাফেরার জায়গা পাচ্ছে। এটা হচ্ছে টোটালি সেটা মুখ্যমন্ত্রীর নজরে আছে, মুখ্যমন্ত্রী নিশ্চয়ই নির্দেশ দেবে, সেই নির্দেশ দেখে নিশ্চয়ই সেটা পালন হবে। গজলডোবায় তিস্তা পাড়ের বৃত্তান্তে সাহিত্যের রোমান্টিসিজম নেই, আছে বেআইনি দখলদারদের দাপট আর শাসক নেতাদের একাংশে রক্তচক্ষু। কিন্তু এই কালো কারবারের শেষ কোথায়? মুখ্যমন্ত্রীর বার্তার পরে প্রশাসন নড়েচড়ে বসেছে ঠিকই, কিন্তু কয়েক মাস পর তা বন্ধ হয়ে যাবে না তো? কড়া নজরদারি চলবে তো? আর জঙ্গলের জমি দখল হবে না তো? প্রশ্নগুলো উঠছেই। প্রসেনজিৎ চৌধুরী ও নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, উত্তরবঙ্গের জমি হাঙ্গরদের দৌরাত্ম্য দেখালাম, আর এবার দেখাবো উত্তরবঙ্গে প্রকৃতির রোষ। পিসিআরকে বলবো একবার ছবিটা দেখাতে। দেখুন কি ভয়ঙ্কর অবস্থা। তিস্তা গিলে ফেলেছে আস্ত জাতীয় সড়ককে। সেই ভেসে যাওয়া জলে কোনো রকমে গাড়ি নিয়ে যাচ্ছেন চালক। একটার পর একটা জনপদ এখন কার্যত ধ্বংসস্তূপ। হুড়মুড়িয়ে নেমে আসছে মাটি, কাদা, পাথর। প্রচন্ড ঝুঁকি নিয়ে জলে ভাসতে ভাসতে গাড়ি নিয়ে এগোচ্ছে চালক। 2-3 তলা বাড়ি গিলে ফেলেছে ভয়ালো তিস্তা, আর সমতলে তিস্তা যেন সমুদ্র। লাগাতার ধসের জেরে শিলিগুড়ির সঙ্গে সিকিমে যোগাযোগের প্রধান রাস্তা 10 নম্বর জাতীয় সড়ক কবে খুলবে কেউ জানে না। পাহাড়ের মতো সমতলেও ভোগান্তি। মালদা মেডিকেল কলেজ হাসপাতাল জলের তলায়। বৃষ্টির জেরে মালদার রেল লাইনে ধস নামে। ইংরেজবাজারের নদী পাড়ের বাড়ির চৌকাঠে চলে এসেছে জল। জলপাইগুড়ি শহরের একাংশের বানভাসী অবস্থা। পাহাড় এবং সমতলে একসঙ্গে চলছে টানা বৃষ্টি। ফলে উত্তরের জেলাগুলিতে অধিকাংশ নদী টইটম্বুর। নদী পাড়ে তাই আতঙ্ক। জলপাইগুড়ি পুরসভার 25 নম্বর ওয়ার্ডের জলযন্ত্রণা দীর্ঘদিনের। এলাকাবাসীর অভিযোগ, একের পর এক ভোট চলে গেলেও তৃণমূলের দেওয়া বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি ভেসে যায় গাঙের জলে। এই নিয়ে চলতি মরশুমে দ্বিতীয়বার প্লাবনের কবলে পড়লেন পরেশ মিত্র কলোনি, নিচ মাঠ সহ একাধিক এলাকার বাসিন্দারা। ভিটে ছেড়ে এলাকাবাসীকে আশ্রয় নিতে হচ্ছে ফ্লাড শেল্টারে বা রাস্তায়। কতবার কয়া কয়া থাকতে হচ্ছে, তাও এই বেলে দেবো ওই বেলে দেবো ওই দেয়ছে। বাঁধের কাজ তো কোনো কিছুই নাই, জায়গা জায়গাতে বাঁধ ভাঙা আছে। আমরা চাই কি বাঁধটা উঁচু করে হোক, যেরকম 10 তলার এদিকে বাঁধটা হয়েছে। বছরে অন্তত 5 থেকে 6 বার করে ঠিক এইভাবে তাদের বাড়ি ছেড়ে উঠে আসতে হয়। কারণ একটাই, করলা নদীর জলে তারা প্লাবিত হন। আমাদের বাঁধটা স্যাংশন হয়ে গিয়েছে, গত জুন মাসে ডিপিআরও হয়ে গিয়েছে। আগামী বর্ষাটা শেষ হলেই কাজ শুরু হবে। আগামী বর্ষে আশা করি পরস্মিত কলোনি মানুষকে এই ভোগান্তি আর ভুগতে হবে না। জলপাইগুড়ির মতো জলযন্ত্রণা মালদায়। মহানন্দার জলে যে কোনো মুহূর্তে ভেসে যেতে পারে কয়েকশো বাড়ি। দুশ্চিন্তা, আতঙ্ক আর প্রাণ ভয় নিয়েই দিন কাটছে নদীর পাড়ের বাসিন্দাদের। যখনই বৃষ্টি হয় তখনই সঙ্গে সঙ্গে জলটা মোটামুটি 1 ঘন্টা 2 ঘন্টার পর জমা হয়ে যায়। তো এখানে যিনি চেয়ারম্যান আছেন তার কাছে গিয়েছিল, তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন বিকালে হবে, তো সন্ধ্যায় হবে। যা প্রতি বছর করি এবছর করব। আমাদের একটা মাননীয় মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছেন, ফ্লাড সেন্টার হয়েছে, ওইটা একদম শেষ পর্যায়ে আছে। বৃষ্টি, ধসে নাজেহাল অবস্থা। তার মধ্যে উত্তরবঙ্গবাসীর চিন্তা বাড়িয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। আগামী 5 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। প্রসেনজিৎ, নীলেশ্বর, শুভতোষের রিপোর্ট, TV9 বাংলা।